আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা গ্রামে। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি সমন্বিত ফল বাগানে এসেছি। বটিয়াঘাটা গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা সুব্রত মণ্ডল দা এটি সমন্বিত বাগান করেছেন। এখানে মালটা চাষ হচ্ছে, লেবু চাষ হচ্ছে, পাশাপাশি বিশেষ একটি ফসল সেটি হচ্ছে চুইঝাল। তো এখন বর্তমানে হারভেস্ট উপযোগী, অলরেডি তিনি সেল করে ফেলছেন অনেক চুইঝাল, এখনও চুইঝাল বিক্রি চলছে। তো আমরা চুইঝালটি দেখবো আসলে এটা কি জিনিস, এটা কতটা ঔষধি গুণ সম্পন্ন, এটা আমরা কিভাবে খেতে পারি, এটা কতটা লাভজনক সেটি চাষ সম্পর্কে, সেই সাথে এই যে সমন্বিত একটি বাগান করেছেন, এই বাগানটির পরিধি হচ্ছে প্রায় 1 একর জায়গা। এত বড় একটি জায়গায় বাগান করেছেন, কি পরিমাণ ইনভেস্ট হয়েছে, পরিবার থেকে কেমন সাপোর্ট পেলেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানার চেষ্টা করবো উদ্যোক্তা সুব্রত মণ্ডলদার চুইঝাল চাষ সম্পর্কে বিস্তারিত বিষয়। চলুন শুরু করা যাক। সুব্রত দা, আদাব। আদাব। কেমন আছেন? ভালো আছি। আপনার চুইঝালের বাগানে চলে আসছে, কি করতেছিলেন? মালটা গাছের একটু পরিচর্যা করছিলাম, যে মালটা কি হারে আসছে একটু আর কি হিসাব করছিলাম যে কেমন কি হতে পারে। কি মালটা এটা? এটা বাড়ি ওয়ান আর কি, এক কথায় বলে পয়সা মালটা। পয়সা মালটা, এটা এই যে পয়সার চিহ্ন আছে, হ্যাঁ, প্রচুর ফল আসছে দেখি। দেখেন হিউজ পরিমাণে ফল আসছে। এই মালটাতে যখন কালার এসে যাবে তখন দেখবেন যে কি সুন্দর দেখা যাবে। মালটা গাছ কতগুলো আছে এখানে? মালটা এবং কমলা দিয়ে সব মিলে আছে 315টি। এই জাতীয় যে বড় সাইজের গাছগুলা দেখছেন, এই জাতীয় বড় সাইজের গাছগুলাতে 200, 250, 150 এরকম। আচ্ছা, এভারেজ কত কেজি করে পাওয়া যাবে? এভারেজ সব গাছে তো সমান নাই, তাতে 30 কেজি হিসাব করছি। 30 কেজি হিসাব করলে আমার ধরেন অন্তত 9000 কেজি মালটা আছে। তা যদি 100 টাকা করে বিক্রি করি তাহলে 9 লক্ষ টাকার মালটা সেল হবে। চলেন একটু ভিতরে দিকে যাই। চলেন। হারভেস্টও করছেন নাকি? হ্যাঁ, অনেক সুইঝাল হারভেস্ট করেছি। এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার সুইঝাল হারভেস্ট করা হয়ে গেছে। ক্ষেতটা করা পর্যন্ত প্রায় 3 বছর। এই 3 বছরের যত টাকা ইনভেস্ট করেছি সব এই সিজনে উঠে যাবে। এবং এই সিজনে উঠে যে একটা লাভের চলে যেতে পারে। জায়গা তো 1 একর, তাই না? হ্যাঁ, জায়গা এক। আচ্ছা, এই পাশে তো পেঁপেও দেখতে পাচ্ছি। পেঁপেও কি এখনো গাছে পেঁপে? হ্যাঁ হ্যাঁ, গাছে পেঁপে আছে দেখেন। এখানকার চুইঝালটা তুলে নিছেন, এটা কি? এটা হচ্ছে ওল। হ্যাঁ, এটা বাউন্ডারি দিয়ে কিন্তু আমার ওল লাগানো আছে, 400 ওল আছে। এই ওলটা সিম্পলি যখন ম্যাচিউরড হবে তখন 8 থেকে 10 কেজি হবে। একটা ওলেই 4 থেকে 500 টাকা হবে। তার মানে এখান থেকেও তো একটা মোটা অঙ্কের। হ্যাঁ, মোটা অঙ্কের। ওলটা কি 1 বছরে হয় না, আর কতদিন সময়? হ্যাঁ, 1 বছরেই। প্রতি বছরে হয়? হ্যাঁ, প্রত্যেক বছরে। এটা কি কন্দ লাগাইতে হয়? হ্যাঁ, কন্দ লাগাতে হয়। আর এটা কি জাতের পেঁপে লাগাইছেন? এটা হচ্ছে এই দেশি জাতের পেঁপে, এমনি গাছ হয়ে পড়ছে সেই অবস্থায়। কারণ কি, পাশাপাশি দেখেন দুটো গাছই হয়েছে, মাত্র 1.5-2 হাতের ব্যবধান। শুধু শুধু হয়ে পড়ছে, সেই অবস্থায় ফল দিচ্ছে। বাগানে একটু মনে হয় ঘাস বেশি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। নিড়ানি দেওয়া হবে কবে বা কি করবে? ঘাসটা এখান থেকে ধরেন 15 দিনের ভিতরে সব নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। এই পুকুরে কি মাছ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই পুকুরে আমার কিন্তু আসলে মাছের চাষ আছে। চাষ বলতে বাণিজ্যিকভাবে চাষ নাই, কিন্তু খাওয়ার উপযোগী, মোটামুটি আমাদের পরিবারের চাহিদাটা যাতে মিটাতে পারি সেই উপযোগী মাছগুলা দেওয়া। কি মাছ আছে এখন? এখানে আছে রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় মাছ আছে, এবং ভেটকি মাছও আছে। আনারের গাছও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আনার গাছ। এবং দেখবেন গত বছর আমি কিন্তু 25টা আনার গাছ লাগিয়েছি। অলরেডি 2-3টা গাছে ফল আসছে, কিন্তু ফলও টিকছে। এবছর জাস্ট ওয়ান টেস্ট হিসাবে নিয়েছি। নেক্সট টাইমে যদি আসলে এটা সাকসেস হয় তাহলে আনারের একটা প্রজেক্ট করব, এই ধরনের একটা প্ল্যানিং আছে। তো এখানে চুইঝালের গাছ কতগুলো আছে এখন পর্যন্ত? ধরেন 1600-1700 পিস চুইঝাল এখনো আছে। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা। এবং ওইখানে যে সাইডটাতে গাছ আপনি কম দেখছেন, কিন্তু ওইগুলা ঘাসের কারণে দেখা যাচ্ছে না, ঘাসে ঢেকে গেছে। ওইটা রিসেন্টলি ধরেন ওইগুলা সব নিট অ্যান্ড ক্লিন করে দেওয়ার পরে এবং ওতে সার দিয়ে দিব, এক বর্ষার সিজনে ওদের গ্রোথ। আচ্ছা, তার মানে ওই সাইডটাতে এখনো চুইঝাল আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। এই সাইডটা কি পুকুরে মাটি উঠে এটা ভরাট করতেছে? হ্যাঁ হ্যাঁ, এটা ভরাট করছি, কারণ এইখানে কিন্তু আমার 250 থেকে 300 পিস চুইঝালের চারা লাগানোর উপযুক্ত একটা জায়গা, যে জায়গাটা আমি গত 2 বছর প্রপার ইউটিলাইজ করতে পারি নাই। এবং এই বছর আশা করছি যে প্রপার ইউটিলাইজটা করে এখান থেকে অন্তত বাণিজ্যিকভাবে আর একটা ইনকামিং সোর্সটা বের করতে পারবো। মাটিটা কালো, এটা কারণটা কি? এইটা এক কথায় মাটির বিভিন্ন ধরনের যে কোয়ালিটি আছে, এটা হচ্ছে তার স্তর ভেদে। এটা হচ্ছে সেই তার একটা অংশ হচ্ছে জোব মাটি। এটা জোব মাটি। এটার মানে কি কোনো পুষ্টিমান আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আছে। এটাতে কিন্তু যথেষ্ট মোটামুটি পুষ্টি উপযোগী মাটি আছে ওটাতে। এবং ওই যে মাটিগুলা দেখছেন, ওই মাটিতে যে কোনো ধরনের ফসলই কিন্তু আসলে ভালো হয়। তার মানে এটা কেটে এখানে ভরা
ভরাট করা হচ্ছে, এটা তো কি মাছ হবে? হ্যাঁ, মাছ হবে। তো আমরা একটু চুই ঝাল তুলে দেখবো, চুই ঝালটা কি, এর শিকড়টা কেমন বা কোন অংশটা আমরা খেতে পারি, এর পুষ্টিমানটা কি, এই বিষয়গুলো জানবো আজকে সরাসরি, যেহেতু এখন হারভেস্ট করতেছেন, বাজারে বিক্রি হচ্ছে, সেটি জানবো। এবং এখান থেকে আবার চারা কলম তৈরির যে প্রক্রিয়াটি, সেটি আমি আসার সময় দেখেছি, সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। চলুন একটু আমরা একটা চুই ঝালের ঝাড় তুলে দর্শকদের দেখানোর চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আমরা অবশেষে অনেক চেষ্টার পরে একটা ঝাড় তুলেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় চুই ঝালের ঝাড়। এইটাকে এখন পুকুরে নিয়ে পানিতে সুন্দর করে পরিষ্কার করতে হবে, তারপরেই না এটা একেবারে মানে আসল যে চেহারাটা সেইটা দেখা যাবে। এটা বয়স কত বছর হয়েছিল এই থোপটা? এই থোপটার বয়স এই 2.5 বছর হয়েছে। এইগুলা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে? হ্যাঁ, একেবারে সবই 100% খাওয়ার উপযোগী। এবং এই যে শিকড়গুলা দেখছেন, মোটা মোটা শিকড়, এগুলো কিন্তু অনেক বেশি টেস্টি এবং ফ্লেভার সম্পন্ন। এত মোটা মোটা চুই ঝালেই তরকারিতে দিতে হবে না, এটা কেটে দিতে হবে? হ্যাঁ, এটা কেটে দিতে হবে। যারা চুই ঝাল খায় তারা বাজারে এসে অনেকেই কিন্তু এই জাতীয় শিকড়গুলা পছন্দ করে, কারণ শিকড়টায় আলাদা সেন্ট আছে এবং টেস্টও, এই কারণে শিকড়টাই তারা বেশি পছন্দ বোধ করে। এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছি, এটা কি হবে? এটাও আপনার এই খাওয়ার জন্য অনেক উপযোগী। এইটাই ধরেন 800-700 টাকা করে কেজি। আর এই যে একেবারে এই যে ওলের মতো যে সাইডটা দেখছেন, এইটা 1000 টাকাও কেজি বিক্রি হয় এই অংশটা। তো আমরা ওজন করার পরে ক্যালকুলেশন করব কতগুলো ঝড় যাচ্ছে, কতগুলো কি হচ্ছে। এখন একটু জানবো, এটা কি এরকম কাঁচায় খেতে হয় না এটা কি শুকাইতে হবে? না, এটা জাস্ট এখন কেটে তারপরে আপনি মাংস বা যে কোনো তরকারি, সবজির তরকারিতে দিয়ে আপনি খাইতে পারবেন। এবং আমরা দেখেন, আমরা বাড়িতে আমরা যে 3 বার ভাত খাই, 3 বার ভাতের সঙ্গে কিন্তু প্রত্যেকটা তরকারিতে চুই খাই। চুই ঝাল, তার মানে এটা ঝাল মানে মশলা ঝালের কাজটা করে। ঝালের কাজটা করে। সেক্ষেত্রে কি মরিচ কম রাখেন? হ্যাঁ, আমরা মরিচ কম দেই, এইটা একটু পরিমাণে বেশি দেয়, যার কারণে মরিচটা কম খাওয়া পড়ে, এইটা বেশি খাওয়া পড়ে। দাদা, এটা কি চারা কলম করার জন্য করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা পরিকল্পনা করছেন। এখানে কি পরিমাণ চারা করা আছে? এখানে দেখেন আমার আনুমানিক যে প্যাকেট আছে, কিছু চারা মারা গেছে, তাতে এখন ধরেন 25 থেকে 30,000 চারার উপযোগী এই শেডটা করা। এখন ধরেন 25 থেকে 30,000 চারা নাই, হয়তো বা ধরেন 20,000-এর মতো চারা আছে। প্রত্যেকটা ব্যাগে একটা করে চারা দেওয়া আছে? প্রত্যেকটা ব্যাগে একটা করে চারা দেওয়া আছে। চারা করার চিন্তাটা কেন আবার আসলো? অনেকেই তো আমার ক্ষেত থেকে কাটিং তারা কিনে নিয়ে যে চারা তৈরি করে তারা বড় বিজনেস করতেছে। আমাদের এলাকায় অনেকেই এইটা বিজনেস করছে। তা আমি দেখলাম কি, কাঁচামালের আমার তো অভাব নাই, যার কারণে আমি আসলে এই সাইডটা চুজ করে নিলাম, কারণ এখান থেকে বিজনেসের আর একটা বড় ধরনের সুযোগ আছে, যেটা সুই লাগিয়ে যতটুকু সম্ভব তার থেকে বেশি সম্ভাবনা হচ্ছে এইটাই। এবং এই চারা কলমের বিজনেসটা কিন্তু এখন সারা বাংলাদেশ ব্যাপী এক কথায়। তো এই যে চারা নিয়ে আসেন, এটা কি লাগানোর উপযোগী হয়েছে? এটা বয়স কতদিন আগে এখানে? এইটা ধরেন 1.5 মাস বয়স হয়ে গেছে এই চারাটার। এবং দেখেন প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শিকড় আসছে, এই যে বড় বড় শিকড় চলে আসছে। তো এইটা কাটিং করার নিয়মটা কি, কিভাবে এটা করতে হয়? কাটিংটা ওই যে যেমন দেখেন একটু আগে আমরা যে সুইটা উঠিয়েছি, ওখানেও কিন্তু অনেক কাটিং আমার পড়ে আছে, ওইটা বিকেলে আমি লাগিয়ে দিব। তা ওই কাটিংগুলো যেগুলো দেখেন এইখানে শিকড় দেখা যাচ্ছে, এই শিকড় উপযোগী যে সমস্ত ডগাগুলো আছে, এই ডগাগুলা জাস্ট আগার যে অংশটা, ওইখানে 3 থেকে 4টা গিট রেখে তারপরে বসাচ্ছি, আর পরের যে প্রত্যেকটা দুটো করে গিট রেখে রেখে বসাই দিচ্ছি পলিপ্যাকে। আর কিছু করার না না, মাটিটা শুধু প্রস্তুত করে? হ্যাঁ, মাটিটা আগেই প্রস্তুত করে নিতে হচ্ছে, তারপরে এই কাটিংটা বসাতে হচ্ছে। আচ্ছা, এই যে চারাটা হয়ে গেছে, জমিতে লাগাতে হবে কোন সময়টাতে বা কতদিন বয়সে এসে লাগাবে? এখন দেখেন চারা লাগানোর যে উপযুক্ত 1.5 মাস থেকে 2 মাস বয়সী চারাগুলো লাগানোর উপযোগী। এবং এখন থেকে কিন্তু আমার চারা অলরেডি সেল হওয়া শুরু হয়ে গেছে। এখন থেকে লাগানোর একটা উপযোগী সময়, এবং এখন থেকে এক কথায় অক্টোবর পর্যন্ত কন্টিনিউ লাগানো যাবে। এটা লাগানোর পদ্ধতিটা কেমন? যখন আমরা লাগাবো, এটা মাদা তৈরি করে, মাদাতে সরিষার খৈল ব্যবহার করতে পারেন বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এইটা ব্যবহার করে তারপরে এটা জৈব সারটা আমরা বেশি দিই। হ্যাঁ, জৈব সারটা এক কথায় এইটায় কোনো ধরনের কোনো রাসায়নিক সার আমরা প্রয়োগ করি না। এর আগে শুনেছি বা দেখেছি, তাদের দেখছি যে রাসায়নিক সার প্রয়োগ করার ফলে গাছগুলো মারাও গেছে, যার ফলে জৈব সার দিতে হবে। হ্যাঁ, জৈব সার দিতে হবে। জৈব সারের পরিমাণটা কত কেজি বা কি মাত্রায় দিতে হবে? গাছ লাগানোর জন্য হয়তোবা ধরেন একটা মাদা প্রতি স্টার্টিং এ 1 থেকে 2 কেজি ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর সরিষার খৈল 100 গ্রাম থেকে 200 গ্রাম দিতে হবে। এইখানে যে সারগুলা তৈরি হয়েছে, এই কিন্তু সেই আমাদের দেখেন একেবারে ঝরঝরে সার, কিন্তু এটা ভার্মি কম্পোস্ট, তাই না? এটা ভার্মি কম্পোস্ট। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে জৈব সার ভার্মি কম্পোস্ট। এটি বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে জমিতে এবং অধিক পুষ্টিগুণ সম্পন্ন, যার কারণে এটা অর্গানিক যারা গার্ডেনিং করতেছে বা ছাদ কৃষি করে আসতেছে তাদের জন্য এটা একটা ভালো উপকরণ। বিশেষ করে জৈব সারটাই কিন্তু আমাদের বেশি প্রয়োগ
করতে হয়। তাই জৈব সার যখন আমরা প্রয়োগ করি, সব থেকে সুইটেবল যে সার সেটা কিন্তু আমাদের ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তাই এই কেঁচো সারটা যদি আমি উৎপাদন করতে পারি তাহলে আমার চাহিদাটা আমি মেটাতে পারবো, এবং আমার চাহিদাটা আমি যদি মেটাতে পারি তখন পরবর্তীতে আমার দেখা দেখি আরও কেউ করবে, এবং আমি এটা যদি বাণিজ্যিকভাবে নিতে পারি তাহলে আরও বেশি সফলতা আসবে। যার কারণেই কিন্তু এই টার্গেটটা করে এই ভার্মি কম্পোস্টের হাউসটা এখন করেছি। কি পরিমাণ উৎপাদন হয়? আমি বাণিজ্যিকভাবে কিন্তু উৎপাদনে যাইনি, কিন্তু আমার যেটুকু সুইয়ের চারার জন্য এই চারাগুলা করার জন্য কিন্তু এখানে এই ভার্মি কম্পোস্টগুলা ব্যবহার করছি। 1 বিঘায় কতগুলো কাটিং বা চারা লাগতে পারে? 1 বিঘায় ধরেন যদি সেইটা 50 শতকে বিঘা হয় তাহলে ধরেন 1000 চারা সেট করা যায়। লাগানোর দূরত্বটা কেমন হবে? লাগানোর দূরত্বটা আপনার ধরেন 3 হাত বা 2.5 হাত। তো সেক্ষেত্রে বিঘা প্রতি লাগানোর খরচ কেমন হবে? বিঘা প্রতি ধরেন সাপোজ কথার কথা এখান থেকে আমাদের চারাগুলা সেল করছি 40 টাকা 50 টাকা রেটে। তা 1 বিঘা ধরেন 40 টাকা করে রেট যদি ধরি, 1 বিঘা জমিতে আপনার 1000 চারা লাগলে 40,000 টাকা। এবং ভার্মি কম্পোস্ট ধরেন কেজি যদি 15 টাকা করে কেনা হয় তাহলে ওখানে লাগছে আপনার 1000 কেজি ভার্মি কম্পোস্ট লাগছে। তাহলে 1000 কেজি ভার্মি কম্পোস্টের দাম হচ্ছে 15,000 টাকা, তাহলে 55,000 টাকা। এরপরে ধরেন আপনার লেবার কস্টিং ধরেন ওখানে অন্তত আরও 8-10টা লেবার লাগবে, সেখানে ধরেন আরও 5 থেকে 6,000 টাকা। এটাই মোট খরচ। হ্যাঁ, আর আপনার একটু সরিষার খৈল আছে যদি দেওয়া যায় তাহলে আর একটু ভালো হয়। ধরেন সরিষার খৈল ওখানে আর 10 কেজি সরিষার খৈল গেল, 10 কেজি সরিষার খৈলের দাম ধরেন হচ্ছে 500 টাকা। পরবর্তী পরিচর্যা বাবদ পরবর্তী পরিচর্যা বাবদ ধরেন বছরে আপনি 50,000 টাকার অন্তত একটা বাজেট রাখলেন 1 বছরে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন লেবার খরচ। হ্যাঁ, লেবার খরচ। আচ্ছা, তার মানে প্রায় 1,20,000 টাকার মতো খরচ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, 50 শতকের 1 বিঘা। হ্যাঁ 50 শতকের 1 বিঘা। দর্শক বন্ধুরা, সুইঝাল এই যে পরিষ্কার করে দিয়ে আসছে, এর ওজন করলাম। তো কত কেজি হয়েছে দাদা? 8 কেজি 800 গ্রাম। কতগুলো ঝাড় আপনার এখানে আছে? এখন বর্তমানের বাজার মূল্য কেমন? এই ধরনের উপযোগী ঝাড় ধরেন আছে 300-র মতো। এখন পর্যন্ত ঝাড় আছে ধরেন 1500 থেকে 1600, ছোট বড় মিলে। এই ঝাড়ে যে 2.5 বছর বয়সে কিন্তু 8 কেজি 800 গ্রাম পেয়েছি। তা 8 কেজি 800 গ্রাম আমি যদি পাইকারি রেটে সেল করি তাহলে ধরেন 500 টাকা করে 4400 টাকা পাইকারি রেটে সেল হবে। আর যদি কিনা এইটা খুচরা রেটে বিক্রি করি তাহলে ধরেন ঈদের মার্কেট বাদে আমি এইটা সেল করতে পারবো 800 টাকা কেজি। তার মানে এক কথায় 6000-7000 টাকার মতো। আমার টার্গেট আছে অত 200 ঝাড় সেল করব। 200 হলে কত কেজি হবে আনুমানিক? 1600 কেজি। যার বাজার মূল্য, পাইকারি মূল্য কত পাচ্ছে? পাইকারি মূল্য ধরেন ওরকম 8 লক্ষ টাকা। কত টাকা ইনভেস্ট করছেন? কি ঝড় তুফান পার হয়ে এখানে আসা? এই বছর পর্যন্ত প্রায় 13-14 লক্ষ টাকার মতো খরচ। আমি যখন প্রজেক্টটা শুরু করেছি 1 টাকাও কিন্তু আমার কাছে না। যখন আমি শুরুটা করেছি তখন আমি লোন করে নিয়ে শুরু করেছি। আজকে লোন করে নিয়ে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন বা গ্রামীণ ব্যাংক থেকে বা আমার বাবাও আমাকে সাপোর্ট দিয়েছে। এইভাবে এই সাপোর্টটুকু নিয়েই কিন্তু আমি আজকে এই পজিশনে আসা। আর আমি যখন শুরু থেকে জমিটা প্রসেসিং শুরু করেছি তখন কিন্তু পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। মানুষ যে কোনো একটা কাজ করতে গেলে সমালোচনা করবে, যেমন সংসদেও দেখেন বিভিন্ন বড় ধরনের সমালোচনা হয়, কিন্তু সমালোচনাগুলো যেন গঠনমূলক হয়, তাহলেই কিন্তু সেখানে যে করবে সেও উৎসাহ পাবে। আর গঠনমূলক সমালোচনা না হলে তখন কিন্তু অনেক কৃষক কীভাবে জানেন, নার্ভাসে সে আসলে ফেল করবে। তা ফেল করলে তো ওই প্রজেক্টটাই একেবারে লস হবে এবং ওইটা কি সমাজেরও একটা ক্ষতি। এই পর্যন্ত আমার এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের 2 জন সচিব আসছেন, একজন সিনিয়র সচিব আসছে, যিনি হচ্ছে মন্ত্রণালয়ের ভিতরে যে 6 জন মানে সিনিয়র সচিব আছে তার ভিতরে একজন আসছেন, এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার উনিও আসছেন আমার এখানে। এবং রিসেন্টলি আমার এখানে আরও 2 জন সচিব আসছে মন্ত্রণালয় থেকে, উপসচিব একজন এবং আর একজন যুগ্ম সচিব আসছেন। কোনোদিন এরকম ভাবি নাই যে আমার এখানে ওরকম টপ লেভেল থেকে লোকজনেরা এসে আমার ক্ষেতটা ভিজিট করবে, এই ধরনের আশা নিয়ে কিন্তু আমি কখনো করি নাই এবং আমি ভাবতেও পারি নাই। কিন্তু এখন আসলে দেখি যে টপ লেভেল থেকে, এক কথায় কি বলবো, সারা বাংলাদেশের যত কৃষি অফিসার আছে মোটামুটি কম বেশি আমাকে অনলাইনে জানে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সময় ফোন আসে। দেশে হাজারো অনেক শিক্ষিত উদ্যোক্তা আছে যারা হতাশ, নিজেকে নিয়ে কর্ম কি করবে এই বিষয়ে অনেকেই হতাশ, কিছু করতে চায় কৃষি সেক্টরে। তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এবং দেশের অনেক এনজিও সংস্থায় অনেক কর্মজীবী মানুষ রয়েছে, অনেক ভাইরা রয়েছে যারা এখনো তারাও চিন্তা করে কিছু একটি করার। আপনার জায়গা থেকে আপনি কিছু বলবেন তাদের উদ্দেশ্যে? অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি আসলে নিজে ছোটোখাটো কিছু করা যায় তার মতো শান্তি কিন্তু আর কোনো কিছুতে খুঁজে পাওয়া যাবে না। আমি যদি কোনো কাজ করে 1 টাকা উপার্জন করতে পারি তাহলে আর আরেকজনের কাছে যে ইনকাম করা, দুটোর ভিতরে কিন্তু অনেক অনেক তফাৎ। যখন 12 সাল থেকে চাকরি করে আসছি, চাকরি করার মেন্টালিটি আসলে কেমন, যে কোনো একটা প্রোগ্রামে যখন মিটিং হয় তখন যদি কোনো কাজের ব্যর্থতা থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের থ্রেট দেয় উপরে বসরা। তা উপরে বসরা যখন থ্রেট দেয় মনে হয় চাকরি আজকেই রিজাইন দেই, এরকম ধরনের সিচুয়েশান আসে। কিন্তু এই জিনিসগুলো তো পরিবার বা পাড়া প্রতিবেশী কেউ তো বোঝে না যে চাকরিতে কত বড় ঝামেলা
ঝামেলাও আছে, কত ঝড় ঝাপটাও আছে। আমি মনে করি কি যে চাকরির পিছনে প্রত্যেকেই না ছুটে যদি নিজে কিছু একটু চিন্তা ভাবনা করে সেই পথটাতে এগোনো যায়, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে প্রত্যেকেই চাকরির পিছনে না ছুটে নিজে কিছু করার জন্য চেষ্টা করেন, তাহলে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। আজকে দেখেন যারা বড় বড় হিরো হয়েছে সবাই কিন্তু জিরো থেকে হিরো, যারা এই পর্যন্ত সামনের দিকে বড় বড় টপ লেভেলে পৌঁছে গেছে তারা কিন্তু এক কথায় কি বলবো ছোটোখাটো কাজগুলো করতেও কিন্তু দ্বিধাবোধ করে নাই, তারা সবসময় সেটাকে বড় মনে করে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তা আমারও লক্ষ্যটা থাকবে যারা এডুকেটেড পারসন আছে তাদেরকে বলবো যে সঠিক চিন্তা ভাবনা করে সঠিক পরিকল্পনা করে যদি যে কোনো কাজটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে সে একদিন সেখান থেকে সফলতা পাবে। কৃষি নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি? আমার পরিকল্পনাটা এমন যে অনেকে হয়তো ব্যাংক ব্যালেন্স করে, কিন্তু আমি কিন্তু আগে ব্যাংক ব্যালেন্সের পক্ষে না। এই যে ছোটোখাটো একটা প্রজেক্ট করেছি আমার কাছে এখন মনে হচ্ছে ছোট প্রজেক্ট, হয়তো বা অনেকের কাছে অনেকে মনে করে যে বড় প্রজেক্ট, কিন্তু এর থেকে বড় প্রজেক্ট করাও কিন্তু সম্ভব। কারণ যখন এইখান থেকে আমার ইনকাম চলে আসবে তখন আমি আর একটা বড় প্রজেক্টে এই টাকাগুলো ইনভেস্ট করব। তখন কি হবে, এইটার টাকা ওইটাই ইনভেস্ট করলে ওইখান থেকে আবার যখন 5 বছর হয়ে যাবে তখন কিন্তু ওখান থেকে অঢেল একটা টাকা আসবে। ভবিষ্যতে আশা করি যে বড় ধরনের একটা প্রজেক্ট করব, এইটা করে অন্তত সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। এবং এক কথায় আরো বেশি ভালো লাগবে যে একজন মানুষ হয়ে যদি আরেকজনকে সাহায্য করা যায়, তার পাশে দাঁড়ানো যায়। যেমন দেখেন যে আমার এখানে একজন শ্রমিক এখন যে কাজ করছে, এই রবিবার থেকে আরেকজন শ্রমিক আসবে, তাহলে 2 জন শ্রমিকের যখন আমি কর্মসংস্থানটা আমার এখান থেকে আমি দিতে পারবো, তখন দুটো পরিবার, একটা পরিবারে 4 জন সদস্য থাকলে অন্তত দুটো পরিবার 8 জন লোক কিন্তু আমার উপরে ডিপেন্ডেন্ট। তার মানে আমার ক্ষেতে কাজ করে কিন্তু 8 জন লোক খাওয়া পড়াটা আমি দিতে পারছি। তার সব থেকে শান্তিই লাগবে তো এই জায়গাটায়। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম সুব্রত মণ্ডল দাস সঙ্গে। তার বাবাও আছেন এখানে। আসলে সন্তানের এখন তো খুশির দিন চলে আসছে। এই প্রজেক্টে অক্লান্ত পরিশ্রম করেছে পরিবারের সকলেই। তো তার বাবাকে পেয়েছি, আমরা তার অনুভূতিটা জানবো। কাকু আদাব। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার ছেলে অক্লান্ত পরিশ্রম এবং চিন্তার মাধ্যমে এই কাজটি করেছেন। আপনি হয়তো পারিবারিকভাবে অনেক সময় এখানে দিয়েছেন। আসলে এখন অনুভূতিটা কি, কেমন লাগে এই কাজগুলো? এখন তো সফলতা এসেছে, এখন তো লাভের অংশ চলে আসছে, খুশিটা কেমন? আমার ছেলে সুব্রত মণ্ডল আমাকে বললো, বাবা এই 1 একর জমি আমাকে দেন, তুমি কি করবা? তাহলে আমি একটা কৃষি খামার তৈরি করবো। তো 1 একর জমিতে তুমি কি খামার তৈরি করবে? এখানে আমার 50 থেকে 60 মণ ধান এখান থেকে আমি পাই। আমার পরিবারের কোনো অভাব নেই, কিছু নেই, সচ্ছলতা ভালো। এই মোটামুটি 5 একর জমি আমার আছে, তাই 1 একর জমি আমাকে চাইলো। অনেক কথাবার্তার মাধ্যমে তা ঠিক আছে তুমি করো, কি করবা তুমি? সেই 1 একর জমিতে মাটি তুলে উঁচু বানাইয়ে মালটা গাছ, সুইঝাল গাছ লাগালো, তারপরে সিডলেস লেবু লাগালো, ওল লাগালো, এইসব লাগাইয়ে এখন সুইঝালের চারার একটা নার্সারি তৈরি করলো। তো এখন দেখতেছি তার যে টাকা ইনভেস্ট করেছিল এই কৃষি খামারে, সে টাকা তার উঠে গেছে। এখন পরবর্তীতে যে টাকাগুলো আসছে সেটা সব লভ্যাংশ। আমার এত ভালো লাগছে যে ভবিষ্যতে আমার লাইফ তো শেষ, আমি আর কয়দিন থাকবো, কিন্তু এ তো এখন নতুন প্রজন্মদের, এরা এক সময় কোটিপতি হবে, আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে, এরা একদিন সমাজের হয়তো উচ্চ স্তরে পৌঁছে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আদাব। আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম চুই ঝাল নিয়ে। মাটির নিচে অমূল্য রত্ন বলা যেতে পারে। অসংখ্য উদ্ভিদ রয়েছে যেগুলো আসলে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, যেগুলো আমাদের উপকারে আসবে। এই ধরনের ভেষজ ঔষধি গুণ সম্পন্ন এটি একটি ফসল এবং মশলা জাতীয় ফসল। একদিক থেকে পুষ্টি বা ঔষধি গুণ সম্পন্ন, অপরদিকে আমরা যে মশলা জাতীয় মরিচ খেয়ে থাকি সেটারও কিন্তু ঝালের এক অংশ এর মাঝে রয়েছে, যেটি তরকারিতে দিলে তরকারির স্বাদ বেড়ে যায়। এটা এখন বাণিজ্যিকভাবে জমিতে চাষ করে উদ্যোক্তারা কর্মসংস্থান তৈরি করতেছেন এবং উদ্যোক্তারা লাভবান হচ্ছেন। এই যে একটি ঝাড় দেখতে পাচ্ছেন, এটার ওজন 8 কেজি। এটার বাজার মূল্য বর্তমান কাঁচা অবস্থায় 4000 টাকা, যেটি খুচরা বিক্রি করলে হয়তো 6 থেকে 7000 টাকা। তো এই ধরনের যে জমিগুলো পরিত্যক্ত আছে, যেখানে কোনো কাজ হয় না, সেই জায়গায় যদি এই ধরনের চুইঝাল চাষ করা যায়, আমার মনে হয় যে উদ্যোক্তা ভাইদের একদিক থেকে কর্মসংস্থান হবে, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশে উৎপাদিত এই ধরনের নতুন নতুন ফসলগুলো চাষ করে আমরা লাভবান হতে পারবো। দর্শক বন্ধুরা, এই ছিল সুব্রত দার চুইঝালের প্রজেক্ট থেকে চুইঝাল চাষ সম্পর্কে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথাটি চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।